হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আমার সঙ্গে আছে আজকে কর্ণজিৎ। ওভাল টেস্ট নিয়ে আজকে আলোচনা করব। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজ শেষ হলো, 5খানা ম্যাচই 5 দিন গেছে কর্ণজিৎ, এবং আলটিমেট ডেতে এসে আমরা রেজাল্ট পেলাম, সিরিজেরও রেজাল্ট পেলাম, শুধুমাত্র ম্যাচের নয়। তার কারণ সিরিজটা ড্র হবে না ইংল্যান্ড জিতে যাবে, ভারতবর্ষের পক্ষে জেতা সম্ভব ছিল না, কিন্তু ড্র করা আমাদের পক্ষে সম্ভব ছিল। এবং কর্ণজিৎ, আমরা আলোচনা করেছিলাম যে টিম যাচ্ছে, শুভমান গিলের ক্যাপ্টেন্সি, অনেক যারা লেজেন্ড এই পার্টিকুলার গেমের, বিরাট কোহলি, অশ্বিন, রোহিত শর্মাকে আমি যদিও এই পার্টিকুলার ফরম্যাটে লেজেন্ড বলবো না, কিন্তু ডেফিনেটলি সে ইন্ডিয়ার একজন লেজেন্ড। যদি ক্রিকেটে তুমি দেখো সমস্ত ফরম্যাট মিলিয়ে তারা অবসর নিয়েছে, এবং তার পরবর্তীতে একটা ইয়াং টিম, সবাই ধরেই নিয়েছিল যে এবারে আমরা খুব বাজেভাবে হারতে চলেছি। তো সেখান থেকে আমরা একটা কথা বলেছিলাম যখন ফার্স্ট টেস্টের আগে আমরা প্রিভিউ করি, স্কোয়াড নিয়ে আলোচনা করি, যে যদি ড্রও করে ফেরে সেটা আমাদের কাছে জয়ের সমান। তো আজকে যখন ড্র হয়েছে সিরিজ, এটাকে কিন্তু জয় হিসেবেই আমরা কনসিডার করবো। অ্যাকচুয়ালি ওভারঅল তুমি যদি পুরো টেস্ট ম্যাচটা তুমি যদি সিরিজটা দেখো, ইন্ডিয়া অ্যাকচুয়ালি পজিটিভ। মানে হয়তো আমরা ড্র হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা জিততে পারতাম, মানে একদমই পরিষ্কার দেখলে তুমি বুঝতে পারবে আমরা এটা জিততে পারতাম। আর একটু যদি আমরা মানে এক্সপেরিয়েন্স যদি আরেকটু থাকতো তাহলে তুমি দেখতে আমরা জিতে আসতাম। লর্ডসের ম্যাচটা যদি আরেকটু এদিক ওদিক হতো তাহলেই ওটা আমরা অ্যাকচুয়ালি জিতে গেছিলাম, ওটা আমাদের ক্লোজ হার হয়ে গেছে, তাহলে কিন্তু 3-1 হয়ে যেত ব্যাপারটা, আমাদের দিকে পুরো সিরিজটা চলে আসতো। তো এই যে ইনএক্সপিরিয়েন্সের কথা তুমি বলছো, অ্যাকচুয়ালি এই টেস্ট ম্যাচে ইনএক্সপিরিয়েন্স দেখতে পাওয়া গেছে বোথ সাইডে, ইন্ডিয়ার দিকেও দেখতে পাওয়া গেছে এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের দিকেও দেখতে পাওয়া গেছে। এবং কিছু সময় কি হয়, একটা কথা আছে না যে ইমপারফেকশন ইজ দি কি, মানে পারফেকশন ওটা মিথ, ইমপারফেকশনই তোমাকে মানে দুর্দান্ত কিছু, ওটাই বিউটি জীবনের। তো সেরকমই একটা ব্যাপার ঘটেছে এই টেস্ট ম্যাচেও, যে দুটো সাইডের যে ইমপারফেকশন সেটাই টেস্ট ম্যাচটাকে এত বেশি জমজমাট করে তুলেছে। কারণ ইন্ডিয়া অ্যাকচুয়ালি যখন 3 উইকেট নিয়ে নেয় ইংল্যান্ডের, আমি ফাইনাল ইনিংসের কথা বলছি, ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসের কথা বলছি, 107 বা 108 যখন অলি পোপের উইকেটটা পড়ে যায়, এবং তার পরবর্তীতে কিন্তু এই জায়গায় আসার কথাই না, একদমই না। যেভাবে খেলা শুরু করেছিল, দেখো আমি আগের দিন লাইভে বলেছিলাম, তার আগেও বলেছি যে জো রুটের উইকেট খুব ইম্পর্টেন্ট উইকেট, ঠিক আছে। এক হচ্ছে পার্টনারশিপ হতে দেওয়া যাবে না, বড় পার্টনারশিপ, নিয়মিত ইন্টারভ্যালে উইকেট ফেলতে হবে, আর জো রুটকে নিতে হবে এনিহাউ। না এগুলো দেখো টেস্ট ক্রিকেটের এগুলো বেসিক কথা না। অ্যাকচুয়ালি কি 350 রান করার পরে তুমি বলতে পারো যে ইন্ডিয়া সেফই ছিল, মানে আমার মতে সেফ ছিল, ঠিক আছে, মানে 4th ইনিংসে 350 রান চেস করে দেওয়া। কিন্তু এরা দুজন এমন ভাবে 375 এর কাছাকাছি, এরা দুজন এমন ভাবে খেলা শুরু করেছে, একটা সময় মনে হয়েছিল এই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, মানে আমি কিছু করার নেই। আমি অ্যাকচুয়ালি এবারে এই টেস্ট সিরিজে যেটা হয়েছে, লাস্ট টেস্ট ম্যাচে যখন ড্র হয়েছে, যখন শুভমান গিলের উইকেট পড়ে যায়, আমি 4th টেস্টের কথা বলছি, আমি তখন ধরে নিয়েছি যে ইন্ডিয়া হেরে গেছে, ইন্ডিয়া সেখান থেকে ড্র করেছে। এবারে যখন ধরে নিয়েছি ইন্ডিয়া হেরে গেছে, তারপরে সেখান থেকে ইন্ডিয়া জিতে গেছে, তো এটা প্রমাণ করে যে এই টেস্ট সাইডটা এরা কিন্তু নিজেদের উপরে অনেকটা বিশ্বাস করে, নিজেদের স্কিলের উপরে এবিলিটি রয়েছে প্লেয়ারগুলোর। আমি ম্যানেজমেন্টের ব্যাপারে একই কথা বলতে পারবো না, কিন্তু প্লেয়ারগুলোর কিন্তু এই যে মোহাম্মদ সিরাজ, তাকে যখন দীনেশ কার্তিক প্রশ্ন করেছে আজকে জয়ের পরবর্তীতে যে তুমি কি ভেবেছিলে যে এখান থেকে তোমরা জিততে পারবে, তখন মোহাম্মদ সিরাজ আমি সবসময় নিজের উপরে ট্রাস্ট রাখি, এবং সেটা কিন্তু তার বোলিং এ অ্যাকচুয়ালি দেখতে পাওয়া গেছে। লাস্ট ডে তুমি যদি দেখো, লাস্ট ডে হচ্ছে পিওর সিনেমা ভাই, মানে লাস্ট ডে মানে অ্যাকচুয়ালি 4th ডে 5th ডে দুটোই, তুমি পার্টিকুলার 5th ডে যদি, মানে 5th ডে তুমি কখনোই শিওর হতে পারবে না যে কি হতে চলেছে, ঠিক আছে, মানে এদিক ওদিকে, মানে ইংল্যান্ডের কিন্তু যথেষ্ট চান্স ছিল এটাকে জিতে যাওয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি প্রথম দুটো বলে দুটো 4 হয়ে যায় আজকে 5th ডেতে, সঙ্গে সঙ্গেই তো মেন্টালি ব্যাক, মানে 37টা হট করে 27 হয়ে গেল, 35টা 27, জেমি স্মিথ তখনও ক্রিজে রয়েছে, ওভারটন তখনও ক্রিজে রয়েছে, দুটো 4 লেগে গেল, একটা এজ হলো, ইনসাইড এজ হলো, আর আরেকটা তো পুল মারলো, সেটা 4 হয়ে গেল। প্রাসিদ কৃষ্ণা ফার্স্ট বলটা কেন ওটা করলো আমি সত্যি বলতে জানি না, তারপরেও একটা প্রায় ফুল টস করে দিয়েছিল, এই বলটা যায়নি, এটা কাইন্ড অফ লোয়ার ফুল টস ছিল, এটা কি বল করলো ভাই, এই বলটা খুব বাজে বল ছিল। তো মানে সিরাজ ডেফিনেটলি খুব ভালো, সিরাজের প্রশংসা এখানে, এবং প্রাসিদ কৃষ্ণা, কারণ দুজনে মিলে 4th ডের এন্ডে লাস্ট 30-40 মিনিট যে বোলিংটা করেছে, যেখান থেকে ম্যাচে ফিরলো বেসিক্যালি, মানে 300+ ফর 3 উইকেটস ইংল্যান্ডের স্কোর ছিল, সেখান থেকে শেষ 66 রানে বোধহয় 7খানা উইকেট পড়েছে। তুমি তো অ্যাকচুয়ালি দেখো, সম্ভবত 74 রান বাকি থাকতে বুকের উইকেটটা পড়ে, ঠিক আছে। ইংল্যান্ডের কিন্তু ফার্স্ট ডেতেও যখন ছিল ওদের লাস্ট, মানে এরকমই যখন 3 উইকেট পড়ে, তারপরে 71 বা 72 রান হয়, এবং আজকে বাকি ছিল 74 রান, সেটা ওরা করতে পারেনি। মানে দুদিনই অ্যাকচুয়ালি তুমি যদি পরের ফেজটা দেখো, প্রথম ইয়ের ফেজটার পরে
ওদের কিন্তু অ্যাকচুয়ালি কোলাপস করে গেছে পরপর। এবং আজকে যেটা হয়েছে, আজকে তো দেখো জেমি স্মিথকে আমি দেখে পুরো বুঝতে পারছিলাম যে ও পুরো মানে নার্ভাস, ঠিক আছে, খেলতে গিয়ে পুরো নার্ভাস। মানে এখানে যদি আজকে যে বেন স্টোকস ছিল না, যে বেথেলের জায়গায় বেন স্টোকস নামতো, বিষয়টা অন্যরকম হতে পারতো। অ্যাকচুয়ালি এই ড্রয়ের পেছনে কিছুটা তো ডেফিনেটলি দেখো চোট, আঘাত, লাক, এগুলো তো কাজ। বেন স্টোকসের অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কাছে বেনিফিট অনেক ছিল, ঠিক আছে, অনেকগুলো বেনিফিট ছিল। যে বেন স্টোকসের বেরিয়ে যাওয়া, জোফরা আর্চারের বেরিয়ে যাওয়া, এগুলো ডেফিনেটলি একটা পজিটিভ তো ছিলই একদম শুরুতে। এবং ওকস যদি ফার্স্ট ইনিংসে ব্যাট করতো, ও যদি ফিট থাকতো, তাহলে কিন্তু এই 7 রানের 6 রানের যে গ্যাপটা সেটা আমরা দেখতে পেতাম না। সেটাও একটা দিক ডেফিনেটলি। অনেক দিক থেকে রবিচন্দ্রন অশ্বিন একটা খুব ভালো কথা বলেছে যে অন্যদিকে কে ব্যাট করতে নামছে, কে চোট খাচ্ছে, এগুলো আমাদের বিষয় না। এটা কখনোই নয়। দেখো আমরা জিতেছি মানে হিস্ট্রি মনে রাখবে হচ্ছে 2-2 গল্প শেষ। আর হেরে গেলে হিস্ট্রি ওটা 3 মনে রাখবে, ঠিক আছে, আমরা কতটা ক্লোজ গেছি বা কত ভালো, যারা খেলা দেখেছে তারা এটা মাথায় রাখবে বা মনে রাখবে। কিন্তু আফটার রেজাল্ট 3 বলতো তখন, ঠিক আছে। তো ফাইটটা কি বলতো, লাইভ দেখলে বোঝা যায় ফাইটটা কিভাবে দিয়েছে ইন্ডিয়া। লাইভ না দেখলে হিস্ট্রি বুক ওসব মনে রাখে না। প্রত্যেকটা ম্যাচই এত ক্লোজ হয়েছে, মানে এত মানে এরকম ম্যাচ নরমালি দেখা যায় না। ইংল্যান্ডের কোলাপস, ইন্ডিয়ার ইনএক্সপেরিয়েন্সের কথা বললাম। শুভমান গিলের ক্যাপ্টেন্সি একদম নিষ্ক্রিয় হয়ে গেছিল 4th ডেতে, যখন হ্যারি ব্রুক আর জরুটে পার্টনারশিপ হয়ে গেছে প্রায় 200-র কাছাকাছি। যেভাবে হ্যারি ব্রুক মানে একদম নাস্তানাবুদ করে দিয়েছে শুভমান গিলকে। এবং যেহেতু একটা প্রবলেম ছিলই, আমরা একদম যখন প্রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম যে কুলদীপ যাদবকে নিয়ে নামা উচিত। কিন্তু এই ম্যাচটা যেভাবে গেছে সেটা দেখে লোকে বলবে যে না, স্পিন ছিল না, কুলদীপ যাদবকে নেয়নি, ভালো করেছে। কিন্তু অ্যাটলিস্ট সেক্ষেত্রে শার্দুলেরই থাকা উচিত ছিল, বা একটা ফোর্থ একটা সিমার থাকা দরকার ছিল। আমি পরিষ্কার বলেইছিলাম যে মানে চারটে সিমার লাগবেই লাগবে। মানে ফার্স্ট ইনিংসে যখন বেন ডাকেট ব্যাট করেছে এবং জ্যাক ক্রলি ব্যাট করেছে, তখন ওরা যেভাবে শুভমান গিলকে দিশেহারা করে দিয়েছিল, বোলারদেরকে দিশেহারা করে দিয়েছিল। এবং সেম জিনিসটা আমরা সেকেন্ড ইনিংসও দেখতে পেলাম, যখন জো রুট ব্যাটিং করলো এবং তার সঙ্গে সঙ্গে হ্যারি ব্রুক। তো সেখান থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলোতে ইন্ডিয়ার ভবিষ্যতে একটু সিরিয়াস হওয়া দরকার রয়েছে। কারণ আমরা ম্যাক্সিমাম এখানে সেশন জিতেছি, আমরা ম্যাক্সিমাম বলস খেলেছি, ওদের থেকে বেশি বল আমাদের ব্যাটাররা খেলেছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে তুমি যদি দেখো যে ম্যাক্সিমাম যারা রান করেছে, হাইয়েস্ট রান গেটার সিরিজে, তাদের মধ্যে টপে রয়েছে শুভমান গিল, তারপরে KL রাহুল, তারপরে জাদেজা, পান্ত খুব উপরের দিকে রয়েছে। তো টপ 5 জনের মধ্যে 3 জন বা 4 জন প্রবাবলি তুমি ইন্ডিয়ার দেখতে পাবে। হাইয়েস্ট উইকেট টেকারের মধ্যে তুমি মোহাম্মদ সিরাজের নাম দেখতে পাবে। তার দিক থেকে ইন্ডিয়া গিয়ে তারপরেও 2-2 হচ্ছে। ডেফিনেটলি সেখানে এটা লাইভ আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা জানি যে লাইভ অনেকে দেখেন না, তাদের জন্য এই ভিডিওটা আমরা করছি। তাই জন্য আরও একবার এই কথার পুনরাবৃত্তি করছি যে ডেফিনেটলি ট্যাকটিক্যালি কিছু একটা গন্ডগোল হয়েছে, স্ট্র্যাটেজির দিক থেকে কিছু গন্ডগোল হয়েছে, টিম কম্বিনেশনে, সিলেকশনে গন্ডগোল হচ্ছে। যে জায়গা থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি নালে আমার মনে হয় এই টিমটার স্কিল ছিল, প্লেয়ারগুলোর পোটেনশিয়াল ছিল, যেটা 3-1 হারিয়ে আসতে পারতো। এটা মানে পার্টিকুলার এই টেস্টটার ক্ষেত্রে আমি লাইভেও বলেছি, আমি আগের দিনও বলেছি, মেবি আমরা জিতে গেছি, ঠিক আছে, মানে জিতে গেছি, এটার কোনো ক্রেডিট আমি কেনে নিচ্ছি না। কিন্তু আমি স্টিল প্রথম দিন যেটা হয়েছিলাম যে এখানে 4টে সিমার লাগতো, আমি এখনো মনে করি এখানে 4টে সিমারের প্রয়োজন ছিল, ঠিক আছে। এর কারণ তুমি ইংল্যান্ডেরও যদি দেখো, ওকস চোট খাওয়ার পরে ওদেরও 3টে বোলার নিয়ে বল করতে হয়েছে, ওদের বোলারদের কি অবস্থা হয়েছে আমরা দেখেছি। সেমলি আমাদের ইনিংস, এখানে ওয়াশিংটন সুন্দর ইনিংস বলতে হবে। লাস্টে ওয়াশিংটন সুন্দর যে ইনিংসটা খেলতে পেরেছে, ডেফিনেটলি ওয়াশিংটন সুন্দর যেভাবে ব্যাটিং করেছে, এক্সট্রাঅর্ডিনারি পিওর বাসবল যেটা ইংল্যান্ড করেছে, সেই জিনিসটা যদি কেউ ইন্ডিয়ার করতে পারে প্রপারলি একটা পার্টিকুলার 15-20 মিনিটের টাইম গ্যাপে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর। হিউজ ব্যাটিং করেছে, যারা লাইভ দেখেছে তারা জানে যে ওয়াশিংটন সুন্দর কি করেছে। মানে T20 ক্রিকেটে ওরকম ব্যাটিং দেখতে পাওয়া যায় না সুন্দর। ওই যখন সিরাজের উইকেটটা পড়ে ও ছিল 17-তে, সেখান থেকে ও 15 বোধ হয়, 17 নয় বোধ হয় 15, ওয়াশিংটন আমার মনে হচ্ছে 17 ছিল, সেখান থেকে হাফ সেঞ্চুরি মেরে নিয়ে যাবে, ওইটাকে 53 নিয়ে গেছে। আমার এখানে মনে হচ্ছে মানে অলি পোপের একটা মিস্টেক হয়ে গেছে, যে ফিল্ড খুলে রেখেছিল, রান নেওয়াটাকে মানে অ্যাকচুয়ালি অলি পোপের মিস্টেক নয়, অ্যাকচুয়ালি ইংল্যান্ড যেটার কথা আমরা বলছি যে ইন্ডিয়া 4th সিমার নিয়ে নামেনি, ইংল্যান্ড নিয়ে নেমেছে, কিন্তু ওদের কপালটা এমন যে ওদের ওটা চলে গেছে, সেই দিক থেকে চোট খেয়ে গেছে। সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট বেনিফিট ছিল বেন স্টোকস নেই, ঠিক আছে, জোফরা আর্চার নেই, ওকস নেমেও চোট খেয়ে গেছে। সেখানে হচ্ছে আমাদের একটা উইকেট কম নিতে হয়েছে, যে একটা ব্যাটসম্যান যে ব্যাটে রান করতে পারতো সে ব্যাট করেনি, প্লাস হচ্ছে একটা বোলার ওদের কম হয়ে গেছে, ওদের বাকি 3টে বোলারের উপর প্রেশার পড়েছে। এছাড়াও তুমি যদি দেখো ইংল্যান্ড অনেক এক্সট্রা রানস দিয়েছে, এক্সট্রা রান ফার্স্ট ইনিংসে একটা টেস্ট ম্যাচ হয়েছিল আমার মনে আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই কত নম্বর টেস্ট সেটা ছিল, যেখানে ইন্ডিয়া এক্সট্রাতে প্রচুর রান দিয়েছিল এবং শেষে গিয়ে আমরা হেরে গেছিলাম, লর্ডস টেস্টই।
লর্ডসের টেস্টটাই যে 20-21 রানে আমরা হেরে গেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যে এক্সট্রা রান ইন্ডিয়া অতটা না দিলে, একটু ডিসিপ্লিন বোলিং করলে তাহলে কিন্তু শৃঙ্খলা বোলিং করলে ওটা হতো না। দুটো ইনিংস মিলিয়ে প্রায় ইংল্যান্ড 64-র কাছাকাছি মনে এক্সট্রা রান দিয়েছে, সেখানে ইন্ডিয়া হয়তো 32-35 এরকম কিছু একটা, তো ওইখানে অনেকটা এগিয়ে। এবং ওয়াশিংটন সুন্দরের যেটা বললাম যে লাস্টের ওই রানটা, ওটা অ্যাকচুয়ালি তুমি এক্সট্রা হিসেবে গণ্য করতে পারো, কারণ একটা উইকেট রাশিদ ওপাশে যাওয়া মানেই হচ্ছে হয়ে গেল। আকাশদ্বীপের ইনিংসটা আমি মনে করি যে এই সিরিজটা ডিসাইড করে দিয়েছে। ডেফিনেটলি মোহাম্মদ সিরাজ হ্যাটস অফ, যেভাবে সে বোলিং করেছে। সকলে বলছে লায়ন হার্ট, এবং ডেফিনেটলি লায়ন হার্ট একটা কিছু বেশি রয়েছে সিরাজের শরীরে, বরুণ নারায়ণ বলেছে, এবং সেই একটা কিছু হচ্ছে তার হার্টটা। তো ডেফিনেটলি আমি সেটা মানে মানছি। এটা আমরা যদি জিতে থাকি, শোনো বোলার তোমাকে টেস্ট ম্যাচ জেতায়, ডেফিনেটলি সিরাজ মানে এক্সট্রিম এফোর্ট রয়েছে সিরিজে, মানে শুধুমাত্র টেস্ট ম্যাচ নয়, গোটা সিরিজে মানে যেরকম ভাবে বোলিং করেছে। বুমরা না থাকাকালীন সিরাজ যেন একটা অন্যই কিছু হয়ে যায়, ম্যাজিক্যাল হয়ে যায় মানে সিরাজ। আমি এক্সপেক্ট করবো যে বুমরা থাকাকালীনও যদি সিরাজ এরকমই করতে পারে, তাহলে সেটা অ্যাকচুয়ালি মনে হয় সিরাজ মানে মনে করে যে বুমরা না থাকা মানে আমি হচ্ছে এখানে লিডার, আমাকেই যা করা করতে হবে, সেটা ওকে একটা না এক্সট্রা বুস্ট দেয় মেবি মেন্টালি, আমি ঠিক জানি না। কিন্তু সেটা বলা সত্ত্বেও আমি বলবো যে এই যে 6 রান 7 রানে শেষে গিয়ে আমরা ম্যানেজ করলাম উইনটা, আকাশদ্বীপের ইনিংসটা মানে ওটা আনএক্সপেক্টেড যে একটা নাইট ওয়াচম্যান, বিশেষ করে ইন্ডিয়ার, আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডে নাইট ওয়াচম্যানদেরকে রান করতে দেখেছি, কিন্তু ইন্ডিয়ান নাইট ওয়াচম্যান কিন্তু ম্যাক্সিমাম এটাকে বলেওছি যে আমাদের ওই লাস্ট 4 উইকেটে হয়তো 20 রান 25 রান 30 রান ম্যাক্স টু ম্যাক্স, এটা হচ্ছে, এর বেশি হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি ওটা বেনিফিট হয়ে গেছে যে আকাশদ্বীপ নাইট ওয়াচম্যান মানে ওই উইকেটে যদি না পড়তো সেদিন, তাহলে কে বলতে পারে যে সেই ব্যাটারটা তো রান করতোই না এবং আকাশদ্বীপও নিচে নামতো, সেক্ষেত্রে আকাশদ্বীপের ওই 7 রান আমরা পেতাম। আমার মনে হয় না কেউ আশাও করেছিল যে আকাশদ্বীপ এত রান মারবে, ঠিক আছে। মানে এটা আকাশদ্বীপ যে রানটা করে দিয়ে গেছে, আমি এটা মানে আকাশদ্বীপ কালকে লাইভে বলেছিলাম ওটা ম্যাচ ডিসাইডিং রান একদম, ঠিক আছে। ওটা অনেক রান, মানে 66 রান একটা মানে তুমি নাইট ওয়াচম্যান করে দিয়ে যাচ্ছে, এটা মানে আশা করবো যে ভবিষ্যতে আকাশদ্বীপের ব্যাটিং এর প্রতি একটু ইন্ডিয়ান টিম ফোকাস করবে। আমার মনে হয় করা উচিত। তার কারণ হচ্ছে যেভাবে আমরা আগেও আলোচনা করেছি, দেখুন একটা কোনো বুদ্ধিমান ক্রিকেট প্রেমী ভারতবর্ষের ক্রিকেটকে আমরা ভারতবর্ষের ক্রিকেটকে সব থেকে, কারণ আমরা ইন্ডিয়ান, আমরা ভারতবর্ষের ক্রিকেট নিয়ে বলবো, কিন্তু যে কোনো সিরিয়াস ক্রিকেট প্রেমী সে শুধুমাত্র একটা টেস্ট ম্যাচ, একটা টেস্ট সিরিজ এটা নিয়ে তার ডিসকাশন হতে পারে না। ডিসকাশন করতে গেলে অটোমেটিক্যালি তার আগামী 5 বছর নিয়ে সে ভাববে, ঠিক যেরকমভাবে একটা ক্রিকেট টিম ভাবে। আজ গৌতম গম্ভীর, শুভমান গিল, তারা ডেফিনেটলি ভবিষ্যৎ নিয়ে ভাবছে যে আমরা আগামী 5 বছরে এই টেস্ট টিমটাকে কী রূপ দিতে চাই, সেই অনুযায়ী তারা ডিসিশন নিচ্ছে। তো সেই জায়গা থেকে তাদের কিছু সিদ্ধান্ত আমার একটু প্রবলেমের মনে হচ্ছে, যেমন ওয়াশি সুন্দর জাদেজা একসঙ্গে বিদেশে, এইটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গা। কুলদীপ যাদবকে নিয়মিত 11তে না রাখা, এটা একটা কোথাও একটা চ্যালেঞ্জিং জায়গা। মানে গৌতম গম্ভীরের একটা মেন্টালিটি রয়েছে যে সে ব্যাটিংয়ে ডেপ চায়, যেটা ডেফিনেটলি ইংল্যান্ডের মতন টিমকে যখন তুমি ফেস করছো প্রয়োজনও আছে। মানে সেইটা কিন্তু একদম যে না একদম ভুল একটা চিন্তাভাবনা আমি বলবো না, সেটার একটা নিজস্ব যুক্তি রয়েছে সেই চিন্তাভাবনার পেছনে। কিন্তু আমার মনে হয় গৌতম গম্ভীর যে কথাবার্তাগুলো ইন্ডিয়ান কোচ হওয়ার আগে বলতো, আমি না সেই কথাবার্তাগুলোতে অনেক বেশি আমি ব্যক্তিগতভাবে ট্রাস্ট করি যে বোলার্স উইন ইউ ম্যাচেস, বোলার উইন ফিউ ম্যাচেস। তো আমার মনে হয় যে কুলদীপ যাদবের মতন বোলারকে নিয়ে ভাবা উচিত ইন্ডিয়া যে কীভাবে ফিট করবো, কারণ যখন ইন্ডিয়াতে খেলা হবে তখনও ইন্ডিয়ান টিম এটাই মনে করবে যে ওয়াশি সুন্দর, জাদেজা, অক্ষর প্যাটেল, আমি একদম গ্যারান্টি দিচ্ছি অক্ষর প্যাটেলকে ফেরানো হবে, কারণ অক্ষর প্যাটেলের যে রেকর্ড রয়েছে, যে কনসিস্টেন্সি তার রয়েছে, ওকে টেস্টে আনা হবে। এটা ইংল্যান্ড বলে বেশি স্পিনার নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য নেয়নি। এবার যখন নেওয়া হবে ওকে, তখন মনে করবে যে তাহলে এমন স্পিনারই নেবো যারা ব্যাটও আমাকে করে দেবে। তাতে কি হচ্ছে, কুলদীপ যাদবের যে মানে কুলদীপ যাদব আমার মনে হয় যে তাকে ভারতেও খেলানো উচিত, এটা মাথায় রেখে যে বিদেশে যদি একটা স্পিনার আমার খেলে সেটা কুলদীপ যাদব হওয়া উচিত। দেখো সেই জায়গায় একটা প্রবলেম পার্টিকুলার, দেখো জাদেজা যতই না আছে আমার মনে হয় না এই জিনিসটা হবে, ঠিক আছে। সেই কুলদীপের ওই একটা এই থাকবে, মেবি ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপকে তুমি দেখতে পাবে, কিন্তু দুটো স্পিনার তুমি দেখতে পাবে যেভাবে জাদেজা স্পট এখান থেকে বেরোচ্ছে না, বা জাদেজা তুমি রয়েছে, জাদেজা ওয়াশি এত ব্রিলিয়ান্ট খেলছে, এবং আমি খেলছে বলতে চাইছি তুমি যখন তুমি বলছো বোলার উইন ইউ ম্যাচেস, তুমি সেখানে একটা বোলার কম নিয়ে একটা ব্যাটসম্যান নিয়ে নামছো, এবং তারপরেও সেই ব্যাটসম্যানের রেজাল্ট দিতে পারেনি। করুণ নায়ার আমার মনে হয় চান্স পাওয়ার কোনো মানে না। ইভেন আমি বলবো সাই সুদর্শন, অবশ্যই প্রথমে একটা দেখে কিছু জাজ হয় না, সাই সুদর্শনকে এখনো সুযোগ দেওয়া যাবে। সাই সুদর্শন কিন্তু অ্যাকচুয়ালি ফেল করেছে 100%। আমি নিজে বলেছিলাম আমার আশা রয়েছে আজকে, কিন্তু আমি ওভারঅল সিরিজের পরে মানছি অ্যাকচুয়ালি ফেল করেছে। তবে আমি কখনোই বলবো না ওকে বাদ দিয়ে দেওয়া উচিত, আমার মনে হয় ওকে আরও দেখা উচিত, কিন্তু অবশ্যই এই সিরিজে তো ফেল করেছে। আর করুণ নায়ার আমার মনে হয় না আর জায়গা হতে পারে। ঈশ্বরন এতদিন ধরে বসে রয়েছে, ঈশ্বরনকে ব্যাক করো একদম। আমি লাইভেও বলছিলাম, যারা দেখেনি তাদের জন্য আবার বলা, ঈশ্বরনকে এবার ইমিডিয়েটলি চান্স দাও। ঈশ্বরন যদি ফেল করে, আর একটা টেস্ট ম্যাচ নয়,
যেরকম ভাবে করুণ নায়ারকে চান্স দেওয়া আছে ঠিক সেরকম ভাবে চান্স 3 বছর ধরে বসে আছে সেম যেন একটা ইকুয়াল ট্রিটমেন্ট পায়। ঈশ্বরনকে তুমি দাও চান্স, ঈশ্বরনকে ভালো মতন চান্স দেওয়ার পর যদিও ফেল করে, আমি এটাও বলে রাখছি যে অভিমন্যু ঈশ্বরনকে নিয়েও বিদেশে, ইন্ডিয়াতে রান করতেও পারে, বিদেশে অভিমন্যু ঈশ্বরন কি করবে সেটাকে নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে, যথেষ্ট ডাউট রয়েছে। আমার যেমন করুণ নায়ারকে নিয়ে ডাউট আমরা প্রকাশ করেই দিয়েছিলাম যে ভাই করুণ নায়ারকে খেলাচ্ছে খেলাক, আমরা বিশ্বাস করি না করুণ নায়ার পারফরমেন্স দেবে, এবং সেটা দেখতে পাওয়াই গেছে। তখন খুব পাবলিক ট্রল করেছিল যে না 200 মেরেছে, দেখো একদম বাগডুম কাউন্টি। এবার ঈশ্বরনের যে ব্যাপারটা, আমি ঈশ্বরনটাও এখন বলে রাখছি বিদেশে রান করতে পারবে টেস্ট ক্রিকেটে, আমি এটা মনে করি না, কিন্তু সে চান্স ডিজার্ভ করে, তার ফার্স্ট ক্লাসে রান দেওয়া উচিত, কারণ আমার মনে হওয়া একরকম বা অনেকেরই মনে হতে পারে যে ঈশ্বরন হয়তো করতেও তো পারে, যে ফার্স্ট ক্লাসে রান করে সুযোগ না দিলে তুই আগে ফেল করুক তারপর তুমি খেলিও না। ইন্ডিয়া স্কোয়াডে গেছে, ওটা যাওয়ার জন্য অনেক যোগ্যতা লাগে, ওই অবধি তো গেছে রে ভাই, তাকে সুযোগ দাও। আচ্ছা অভিমন্যু ঈশ্বর না হলে সারফারাজকে সুযোগ দাও, এবার সারফারাজকে যদি সুযোগ দিয়ে সেও যদি না করতে পারে, যেমন সারফারাজও বিদেশে কি করবে আমার একটু ডাউট আছে, অভিমন্যু ঈশ্বরকে নিয়ে যতটা ডাউট ততটা নয়, কিন্তু আছে ডাউট। সেক্ষেত্রে আমার মনে হয় যে শ্রেয়াস আইয়ারকে কিন্তু যে ম্যাচুরিটি নিয়ে সে শেষ কিছু বছর ক্রিকেট খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওডিআই ফরম্যাট হতে পারে, কিন্তু সেগুলো কিন্তু ট্রিকি পিচ ছিল দুবাই, সেখানে কিন্তু সে উইকেটে খাড়া ছিল। তো আমার মনে হয় যে সেই জিনিসটা কিন্তু মানে কোথাও একটা টেস্ট, যেমন বলেছে যে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ভাবাই হচ্ছে না, অজিত আগারকার বলেছিল, কিন্তু আমার মনে হয় সেই জিনিসটা করা উচিত নয়। শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে আমার এটা তুমি যেমন ঈশ্বরের ক্ষেত্রে বললে, আমার শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে বিদেশে একটু প্রবলেম আমার মনে হয় যে বিদেশে একটু প্রবলেম না, ডেফিনেটলি না, শ্রেয়াস আইয়ার কিন্তু শ্রেয়াস আইয়ার টেকনিকে কিছু প্রবলেম রয়েছে, ইন্ডিয়াতে পড়বে না। কিন্তু আমার মনে হয় যে তবুও শ্রেয়াস আইয়ার কিছু জিনিস কি বলতো, টেকনিকের উপরেও টেম্পারামেন্ট, আমি এটা সবসময় টেস্ট ক্রিকেটে মানে টেকনিক জিনিসটা 100% প্রয়োজন। টেম্পারামেন্টের জন্য আমি সাই সুদর্শনকে বলেছিলাম যে ও ভালো করতে পারে। টেম্পারামেন্ট একটা বিশাল জিনিস, যেটা কিন্তু শ্রেয়াস আইয়ার প্রচন্ডভাবে ডেভেলপ করেছে, যেটা ক্যারিয়ারের গোড়ার দিকেও ছিল না বলে আমি ওকে খুব একটা স্পেশালি লাস্ট 2 বছর যদি তুমি দেখো মানে প্রচন্ড ইমপ্রুভ করেছে, দেখতে প্রচন্ড। তো আমরা অ্যাকচুয়ালি একটুখানি এই টেস্ট ম্যাচের শেষ থেকে একটু ভবিষ্যৎ টেস্ট ম্যাচের মানে একটু যেহেতু শেষ হয়েছে তার জন্য আমরা একটু ডিপে আলোচনা করছি, মানে আমার টেস্ট ম্যাচে ফিরে আসবো, একটু ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা প্রয়োজন রয়েছে। আর প্রচুর ইংল্যান্ড ক্যাচ মিস করেছে, এটা হচ্ছে ইন্ডিয়া আরেকটা মানে 4খানা বেনিফিট বললাম, 5th বেনিফিট হচ্ছে এটা ইংল্যান্ড প্রায় হাফ ডজন ক্যাচ মিস করেছে, প্রচুর ক্যাচ মিস করেছে। এতগুলো ক্যাচ মিস করলে তুমি কখনোই টেস্ট ম্যাচ জিততে পারো না। এবার অনেকে বলবে ইন্ডিয়াও ক্যাচ মিস করেছে, সিরাজের ক্যাচটা, সিরাজ দেখো ওটা অ্যাকচুয়ালি মিস তো করেনি, সিরাজ ওদিকে চলে গেছে, কিন্তু ওটা কটা হচ্ছে একটা, হ্যাঁ, আর একটা তুমি বলতে পারো কেএল রাহুলের ওটা মানে যেটা আজকে যেটা সকলে যেটা মিস করেছে বলা যায় না, তবে মেবি কেএল রাহুল হয়তো ধরে নিতে পারতো, মানে একটু এক্সট্রা এফোর্ট দিলে, কিন্তু ওটাকে মিস বলা যায় না, ঠিক আছে। তো আফটার অল ওদের 5টা আমাদের একটা, ঠিক আছে, এটা অনেক বড় ডিফারেন্স একদম। এবং পাঁচটার মধ্যে হচ্ছে জয়সওয়ালের 2খানা রয়েছে, যে জয়সওয়াল 100 মেরেছে, একটা অবশ্য 100 পরে রয়েছে যদিও, আরেকটা আগে রয়েছে, ঠিক আছে। সুদর্শনের 2খানা রয়েছে, আকাশদীপ যে 70 রান মেরেছে, আকাশদীপের 1খানা রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোরা অনেক রান অ্যালাউ করে দিয়েছে। আমি এখানে দুজনের কথা বলবো, এক হচ্ছে যে ইংল্যান্ডের জো রুট যে ব্রিলিয়ান্সের সঙ্গে গোটা সিরিজ জুড়ে ব্যাটিং করলো দেখবার মতন। কেন সে সচিন টেন্ডুলকারের পরে রয়েছে, কেন সে সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারে, এই সুযোগ তার জন্য তৈরি হয়েছে, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। কারণ 4th ইনিংস 100 ইজ আ স্পেশাল থিং। তুমি যে কোনো তুমি আগে 100 মারতে পারো, ঠিক আছে। এই যে অনেকে বলে মাঝে মাঝে দেখি যে ফ্ল্যাট ট্র্যাক দিচ্ছে যেখানে জরুর এত রান করতে পারছে, বাস বলের হাতে, ঠিক আছে, বলের মধ্যে চেঞ্জ, ডেফিনেটলি সেগুলো পার্ট অফ দ্য গেম, মানে কোথাও সেগুলো ওয়ান অফ দ্য রিজনস, কিন্তু সেটা মেন রিজন হতে পারে না। একটা প্লেয়ারের সফলতার মেন রিজন 5 বছরের স্প্যানে এটা হতে পারে না যে কন্ডিশন ব্যাটসম্যানকে ফেভার করছে। সেটা একটা সিরিজে হয়ে যেতে পারে, 2টো সিরিজে হয়ে যেতে পারে, 3টে সিরিজে। একটা প্লেয়ার যা 13,000 টেস্ট রান রয়েছে, সে শুধুমাত্র ফ্ল্যাট উইকেটের জন্য রান করেছে, এটা সত্যি কথা কখনো হতে পারে না। 4th ইনিংসে সেটা জরুর প্রমাণ করেছে, কারণ সেটা কিন্তু যথেষ্ট বোলার ফ্রেন্ডলি কন্ডিশন ছিল। ডেফিনেটলি উইকেট বেটার হয়েছিল, মানে প্রথম উইকেট বেটার হয়েছিল, অবশ্যই স্টিল বোলারদের জন্য সেখানে ছিল অনেক কিছু ছিল। সেটা যখন বোলাররা রাইট জায়গায় বল ফেলেছে, কারণ হ্যারি ব্রুক লাইন লেংথ বিগড়ে দিয়েছে, সঠিক জায়গায় বল করাটা অ্যালাউই করেনি, সেইখানে হয়ে গেছে হচ্ছে এই সেম জিনিসটা অ্যাকচুয়ালি ডাকেট করেছিল আগের দিন আকাশদীপের সঙ্গে। মানে আকাশদীপ অ্যাকচুয়ালি শুরু কিন্তু ভালো করেছিল, যারা ম্যাচ লাইভ দেখেছেন তারা বুঝতে পারবেন। ডাকেট সেখানে এমন একটা শট খেললো পিছনে, এবং আকাশদীপের ডাকাতে একটা টাসেল চলছিলই, মানে একটা হালকা গরমাগরমি, তো ওই শটটা মারার পরে ডাকেট যেন পুরো ওভার পাওয়ার করে গেল আকাশদীপকে, মানে আকাশদীপ তারপরে মানে লাইন চেঞ্জ করতে বাধ্য হলো। না, আকাশদীপের ক্ষেত্রে একটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুরনো বলে না ও যথেষ্ট এফেক্টিভ। অ্যাকচুয়ালি আকাশদীপের থেকে আমার একটু আশা ছিল, আমি ভেবেছিলাম কালকে পার্টিকুলার 4th ডেটাতে
আকাশদীপ ভালো বল করবে, আমি আকাশদীপ একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। মানে প্রাসিদ কৃষ্ণা, আমি এটা শুরুর আগে বোঝাই প্রাসিদ কৃষ্ণা ভালো করবে আমার আশা আছে, কারণ প্রাসিদ কৃষ্ণা শর্ট বলটা করতে পারে, যেটা আমাদের বাকিরা খুব একটা করে না, ঠিক আছে? তো প্রাসিদ কৃষ্ণা ভালো করেছে আমি বলবো, কিন্তু আকাশদীপের তো আমার আরেকটু বেটার আশা ছিল, যেটা মনে হয় পুরনো বলে ওই জায়গাটাতে ইমপ্রুভ আকাশদীপকে করতেই হবে। এবং আমি অলি পোপের কথা বলবো, ইংল্যান্ডের ব্যাটসম্যান। অলি পোপ কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ওভার রেটেড, ওর টেস্ট অ্যাভারেজ ভালো নয়, তার সত্ত্বেও ইংল্যান্ড ওকে ব্যাক করছে, ইনফ্যাক্ট ক্যাপ্টেন করে দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাকে ওরা ফিউচার হিসেবে দেখছে। যদিও আমার মনে হয় হ্যারি ব্রুককে ফিউচার হিসেবে দেখা উচিত, কিন্তু সে প্রচণ্ড ইয়াং, যে কারণে ক্যাপ্টেন করা হয়নি বেন স্টোকসের মানে আর কি প্রেজেন্স না থাকার জন্য। তবে আমার মনে হয় ভবিষ্যৎ হ্যারি ব্রুক যেরকমভাবে এই টেস্ট সিরিজে ব্যাটিং করলো, 58 না 57 টেস্ট অ্যাভারেজ, 30টা টেস্ট খেলা হয়ে গেছে, 50টা ইনিংসে 10টার উপরে সেঞ্চুরি, 50টা ইনিংসে 10টা সেঞ্চুরি কেউ মানে লাস্ট বোধহয় 50-70 বছরে কেউ করেনি, হ্যারি ব্রুক করতে পেরেছে। এরকমভাবে স্টার্ট করেছিল হচ্ছে স্টিভ স্মিথ, এক্সট্রাঅর্ডিনারি টেস্ট ক্যারিয়ার তার শুরু হয়েছিল, তার পরবর্তীতে আমি দেখছি হ্যারি ব্রুক এক্সট্রাঅর্ডিনারি স্টার্ট। মানে তো ইংল্যান্ডও কিন্তু ডেফিনেটলি একটু তারা হতাশ থাকবে, কারণ তারা নিজেদের দোষেই কোথাও একটা মানে নিজেদের ভুলেই, মানে তুমি ক্যাচ মিস, মূলত ইংল্যান্ডের মেন ভুল হচ্ছে ক্যাচ মিস, না হলে কিন্তু ইন্ডিয়া ড্রও করতে পারে না আগের টেস্টটা, নাহলে এই টেস্টটা জিততেও পারে না, এবং সেই জায়গা থেকে কিন্তু মানে ইংল্যান্ড ভালো পজিশনে থাকতো, এই সিরিজটা তাদের জেতার কথা ছিল, কিন্তু তারা কোথাও একটা হতাশ থাকবে যা আফটার অল হয়েছে, শুধুমাত্র বেন স্টোকসের না থাকার জন্য তারা নিজেদের দোষে হেরেছে। অ্যাকচুয়ালি অনেক আমি বললাম তো ওক্সের চোট পাওয়া, ঠিক আছে, ক্যাচ মিস করা, আমার মনে হয় যে ইংল্যান্ড অখুশি থাকবে, কিন্তু সেখান থেকেও বেন স্টোকস বোলার হিসেবে যা করেছে, কারণ অনেক দিন কিন্তু তার খুব একটা ভালো ফর্ম ছিল না, ব্যাটসম্যান হিসেবে তার একটা সেঞ্চুরি করেছিল সেগুলো কোথাও একটা পজিটিভ, যে বেন স্টোকসের আবার সেই পুরনো ছন্দে ফিরে আসা, বোলার হিসেবে যেভাবে সে এফোর্ট দিয়েছে, হ্যারি ব্রুকের এরকম পারফরমেন্স, জেমি স্মিথের মতন একজন ইয়াং ব্যাটার সে এসে নিচে ওরকম ভাবে ডিস্ট্রাকটিভ ব্যাটিং করে দিচ্ছে, বিশেষ করে যদিও লাস্ট কিছু ইনিংসে সে ফেল করেছে পরপর। জেমি স্মিথের ক্ষেত্রে আমি বলবো জেমি স্মিথ ততক্ষণই ভালো আমার দেখে যা মনে হচ্ছে, যতক্ষণ হচ্ছে কন্ডিশন সবকিছু ভালো রয়েছে, একটু প্রেসার হলে একটু ইয়ে হলে ওর হ্যান্ডেল করার তখন একটু প্রবলেম হচ্ছে, সেটা একটু ইনএক্সপিরিয়েন্স। দেখো টেস্ট ক্যারিয়ারে এতটা মানে আর কি ইয়াং, এতটা নতুন, সেখানে আমার মনে হয় না যে, কারণ হ্যারি ব্রুক যে মেন্টালিটিতে ব্যাটিং করেছে, জেমি স্মিথও সেই মেন্টালিটিরই ব্যাটার। এবার হ্যারি ব্রুক সফল হয়েছে, জেমি স্মিথ সফল হয়নি, অনেক ক্ষেত্রে এই জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় যে একটা সেম অ্যাপ্রোচে কেউ সফল হচ্ছে কেউ হচ্ছে না। এবার যে জিনিসটা আমি এখান থেকে আলোচনা জয়সওয়ালে চলে আসবো, কারণ জয়সওয়াল কিন্তু সেই ধরনের যে ওই বিষয়টাতে আমার মনে হয় যে দুটো জিনিসই থাকা উচিত, ঠিক আছে? জেমি স্মিথ না যখনই তোমার একটু বল খেলতে হবে তখন একটু ট্রাভেল করছে আমার মনে হয়েছে, মানে তুমি যখন বাস বল খেলতে বলো খেলে নেবে খুব ভালো, যখন বল ধরে খেলতে হবে আমার মনে হয় তখন একটু ট্রাভেল করছে, এই জায়গাটা ওকে ইমপ্রুভ করতে হবে। আর এখান থেকে আমি জয়সওয়ালে চলে আসবো, যার টেস্ট সিরিজটাকে নিয়ে মানে একটা আচ্ছা ভালো করেছে, আবার একটু খারাপ করেছে, আবার একটু ভালো করেছে, জয়সওয়ালকে নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেক ক্রিটিসিজম দেখেছি, ঠিক আছে, অনেক কিছু দেখেছি। জয়সওয়ালকে অনেকে করুণ নায়ার সঙ্গে তুলনা করেছে, যে করুণ নায়ারও এরকম খেলছে, জয়সওয়াল এরকম খেলছে, ঠিক আছে? আপনারা যদি একটু গিয়ে দেখুন, জয়সওয়ালের 411 রান রয়েছে, 41-এর অ্যাভারেজ, এত খারাপ খেলা সত্ত্বেও অ্যাকচুয়ালি তুমি যদি আপাত দৃষ্টিতে দেখো তুমি খারাপ খেলেছেই বলবে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে এই অ্যাপ্রোচটা পার্টিকুলার ইংল্যান্ডে ঠিক ছিল, তার কারণ এটা ওর নিজের অ্যাপ্রোচ আমার মনে হয় না, ওকে অবভিয়াসলি টিমের থেকে সাপোর্ট দেওয়া হয়েছে, ঠিক আছে তুমি তো এরকম ভাবে খেলতে পারো, নিজে অ্যাটাকিং মেন্টালিটির ব্যাটসম্যান, তার সঙ্গে সঙ্গে টিম ওকে পারমিট করেছে তুমি এটা খেলতে পারো, লাইসেন্স পেয়েছে, তারপরেই ও গো ফর ইট, এটার জন্য গেছে। আর যদি একটা ব্যাটসম্যান ফেল করার পরে 411 করে, যেখানে তোমার কেএল রাহুল আর যাদেরকে আমরা ভালো কনসিডার করছি তারা 500 প্লাস করেছে, তাহলে আমি বলবো ঠিকই আছে ভাই, যদি তোমার খারাপের স্ট্যান্ডার্ড এটা হয় তাহলে খারাপ থাকলে কোনো অসুবিধা নেই। এমনি হচ্ছে টেস্টে এভারেজ 50-এর উপরে রয়েছে, আর সেখানে এই টেস্টে এত কিছু এত খারাপ, এই সিরিজে এত খারাপ হওয়া সত্ত্বেও যদি 41 এভারেজ থাকে, মানে তাহলে আমি বলবো বেটার, এবং আমার মনে হয় যে এইটাকে কন্টিনিউ করা উচিত, ঠিক আছে? একটা মানে স্পেশালি বিদেশে যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে খেলতে যাচ্ছ, এরকম একটা ব্যাটসম্যান প্রয়োজন ইন্ডিয়া, ঠিক আছে? তো ফেল করতে পারে, মানে আপাতত দৃষ্টিতে ফেল দেখলেও আমি অ্যাকচুয়ালি এটাকে ফেল দেখছি না, 41-এর অ্যাভারেজ ভালো অ্যাভারেজ, যেভাবে মানে আমরা দেখেছি যেভাবে, সেই হিসেবে মনে হবে না যে 41-এর অ্যাভারেজে রান করেছে। এটার একটা ফ্লিপ সাইড রয়েছে, আমি এখানে কনইতকে একটা বিষয় কাউন্টার করবো, সেটা হচ্ছে 41-এর অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে 4টে টেস্ট ম্যাচে অ্যাকচুয়ালি 5টা উইকেট দেওয়া হয়েছে, এবং 5th টেস্ট ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল, যেখানে জয়সওয়ালের যে সেঞ্চুরিটা সেটা এক্সট্রাঅর্ডিনারি স্টাফ। জয়সওয়ালের সেঞ্চুরিটা আকাশদীপ বা ওয়াশির যে লাস্টে গিয়ে অ্যাটাক, সেই ইনিংসগুলোর মতনই যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ। তো জয়সওয়ালের ওই সেঞ্চুরিটা ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট একটা সেঞ্চুরি। তুমি যদি সেটাও দেখো, সেই দিনেও কিন্তু 4th ডেতে জয়সওয়াল অনেক স্পিডে রান করেছে, থার্ড ডেতে
ফোর্থ ডেতে এসে ও একটু ধরে বেঁধে, মানে যখন আকাশদীপ বেটার খেলছিল তখন ও একটু টাইম দিয়েছে, নিজেকে আস্তে আস্তে খেলেছে, কিন্তু ও কিন্তু অ্যাপ্রোচটা সেম রেখেছে একদম এবং সেটাতেই ও রান পেয়েছে, নিজেকে ব্যাক করেছে। এই অ্যাপ্রোচে গেলে প্রবলেম হবে, যেটা আমরা হ্যারি ব্রুক অ্যাকচুয়ালি কিন্তু হ্যারি ব্রুক করতে পেরেছে, হ্যারি ব্রুকের উইকেটটা কিন্তু বাজে উইকেট গেছে, ঠিক আছে, তো এই অ্যাপ্রোচে গেলে এই জিনিসটা হবে একদম। হ্যারি ব্রুক যে শটটা খেলতে গিয়ে আউট হয়েছে, হাত থেকে ব্যাট ছেড়ে চলে গেছে, এখন যদি ইংল্যান্ড পেছনে ফিরে তাকায় যে 3-1 তারা সিরিজ জিততে পারতো, হ্যারি ব্রুক যে সেটেলড ব্যাটসম্যান ছিল, মানে যতক্ষণ ছিল ততক্ষণ মনে হচ্ছিল যে ইন্ডিয়া হ্যারি ব্রুকের অ্যাকচুয়ালি আরো কিছু দূর খেলে আসা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু ও এই অ্যাপ্রোচে শুরু থেকে খেলেছে এবং সেই অ্যাপ্রোচটাই ইন্ডিয়াকে ব্যাকফুটে পাঠিয়েছে, ওদেরকে আপফ্রন্ট এনেছে, সেটার জন্যই প্রবলেম হয়েছে। তো এটাই কিন্তু মডার্ন ডে ক্রিকেট, আমার মনে হয় এটার সঙ্গে আমরা বলতেই পারি টেস্ট ক্রিকেট এভাবে খেলা উচিত নয়, এই শটটা খেলে কি আমি কখনোই মনে করি সব প্লেয়ার এরকম, আমি অবশ্যই মনে করি ওখানে কেএল রাহুলও একটা থাকবে, ঠিক কেএল রাহুলকে একটা প্রয়োজন, একটা ব্যালেন্স প্রয়োজন, কিন্তু যখন তুমি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে তোমার বিপক্ষ টিম যদি এরকম ভাবে খেলে তখন তোমাকে এই জায়গাগুলো কিছু শুধু বিপক্ষ টিম বলে নয়, আজকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই জায়গায় খেলাটাকে নিয়ে গেছে, একটা ট্রেভিস অস্ট্রেলিয়া করতে পারছে, তার পেছনে রিজনটা এটা যে ওরা টি-20-তে জিনিসটাকে এমনভাবে, মানে গোটা বিশ্বজুড়ে টি-20 এমনভাবে আর কি ইভলভ করতে থেকে যে ক্রিকেটকে, যে ওরা বুঝতে পেরেছে আচ্ছা ঠিক আছে যে টেস্ট ক্রিকেটেও এটাকে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে এবং তাতে সফলতা আসতে পারে, মানে আমি 100 বল খেলে তবেই 60 করবো, আমার 50 বলে 60 করবো, আউট হয়ে যাবে, একই তো ব্যাপার। ইভেন তুমি যদি দেখো জো রুটও যথেষ্ট স্পিডে খেলেছে, 137 বলে 100 করেছে, শুরুর দিকে একটু টাইম নিল, তার পরবর্তীতে ক্যাপিটালাইজ ঠিক করেই নিয়েছে। তো আমার মনে হয় যে জয়সওয়াল, পান্ত, ঋষভ পান্তের না থাকাটা কোথাও একটা মানে আমাদের জন্য হিউজ ব্যাকফুটে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল, ঋষভ পান্তের না থাকা, বুমরার না থাকা ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। বুমরা এই 3টে বোলার থাকার পরে বুমরা থাকলে আমি বলতাম সেটা পারফেক্ট হতো, কিন্তু এই 3জন এমন কিছু করেনি যেটার জন্য আমাকে বলতে হবে যে বুমরা থাকলে ব্যাপারটা বেটার হয়ে যেত। আমি মানে বুমরা মানে খেলা উচিত ছিল, বুমরাকে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বুমরার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, বুমরা মানে ক্রুশিয়াল সময় অনেক সময় উইকেট এনে দেয়, ঠিক আছে, যে সময় এই যে এরা মার খেয়ে যাচ্ছে কন্টিনিউ, যদি বুমরা থাকতো সেই সময় মেবি উইকেট চলে আসতো, কিন্তু মানে আমি জানি না এই 3 জনের জায়গায় আমি বুমরাকে এই টেস্ট ম্যাচ দেখার পরে ভাবতে পারছি, তার কারণ প্রাসিদ কৃষ্ণা তোমার ইম্পর্টেন্ট, তোমার সিরাজ ইম্পর্টেন্ট, এরা প্রত্যেকে ইম্প্যাক্ট রেখেছে ম্যাচে। আকাশদীপের 66 রান ইনিংসের পরে তুমি কি করে বুমরাকে তুমি 3টে প্লেয়ার নিয়ে নেমেছো, তোমার 3টে প্লেয়ার যদি ইম্প্যাক্ট না রাখে তুমি টেস্ট জিততে পারবে না ভাই। 3টে বোলার ঠিক আছে, 3টে বোলারকে ইম্প্যাক্ট রাখতে হবে। স্পিনাররা 8 ওভার করেছে সেকেন্ড ইনিংসে, দুটো স্পিনারদের তো ইউজই করা যায়নি বেসিক্যালি, তুমি যে ফার্স্ট বলতে রেস দেওয়ার জন্য স্পিনারদের ইউজ করবে, তুমি সেটা আমি একটা শেষ টপিক, আমরা অনেকটা বড় করে ফেলেছি আজকে পডকাস্ট, আমরা একদম শেষে চলে এসেছি, যেখানে আমরা শুভমান গিল কিছু জায়গাতে তাকে খুব এফেক্টিভ দেখিয়েছে ক্যাপ্টেন হিসেবে, কিছু জায়গাতে আমার মনে হচ্ছে যে সে তার প্লেয়ারদেরকে, গৌতম গম্ভীর এবং শুভমান গিল তারা বোধহয় সেম পেজে নেই, এটা আমার মনে হচ্ছে টিম সিলেকশন দেখে বা যেভাবে গেম পরিচালনা করা হচ্ছে, তো আমার মনে হচ্ছে, এটা আমি নিশ্চিত নই, কারণ শার্দুল ঠাকুরের ওপর সে ট্রাস্ট করতে পারছে না, সে জাদেজার ওপরে ট্রাস্ট করতে পারছে না, ওয়াশি সুন্দরের ওপরে সে ট্রাস্ট করতে পারছে না, তো আমার মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে সে যখন একটা টিম মানে সিলেকশন করছে তখন আর মনে হয় যে তার সার্টেন বোলারদের ওপরে মানে যদি তার ট্রাস্ট না থাকে তাহলে তাদেরকে সফরে নিয়েই যেও না, তুমি এমন কাউকে নিয়ে যাও যার উপরে তোমার কমপ্লিট ট্রাস্ট রয়েছে, তুমি বল দিতে পারছো না, এই জায়গা যেন তৈরি না হয়। কারণ গতকাল ওয়াশি সুন্দরকে মানে আমরা জিতে গেছি, সেটা আমরা জিতেছি বোলারদের ইনক্রেডিবল পারফরমেন্সের জন্য, কিন্তু শুভমান গিলের কিন্তু আমার মনে হয় যে ওয়াশি সুন্দরকে আরেকটু বেশি ব্যবহার করা উচিত ছিল, একটু আগে আনা উচিত ছিল। কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো যে বেশি ব্যবহার ইংল্যান্ড যেভাবে স্পিনারদেরকে অ্যাপ্রোচ করছিল না, অ্যাকচুয়ালি কি বলতো, যে আমরা ঘাতক বোলিংটা সে 30-40 মিনিটে দেখলাম, সেই ঘাতক বোলিংটা আমরা আরও আগে দেখতে পেয়ে যেতাম, ম্যাচটা ওই জায়গাতে যেতই না যদি আমার মনে হয় ওয়াশি সুন্দররা জাদেজার থেকে 5-10টা ওভারে স্পেল বের করে ওদেরকে একটু যদি ওদের টায়ার্ড লেগসকে শান্ত হতে দেওয়া যেত ফাস্ট বোলারদের, আর সেই 10 ওভার কোনো মতে ডিফেন্সিভ ফিল্ড সেট করে যে না তুই মার, তোর যদি তুই সিঙ্গেল নিলে নেই আমার চাপ নেই, কিন্তু তুই যদি মনে করিস যে মারবি তাহলে আমি ডিপে সমস্ত ফিল্ডটা দাঁড় করিয়ে রেখেছি, এবার তুই আমাকে মেরে পার কর, আনালে তুই বাউন্ডারিতে ক্যাচ দিবি, আমি তোকে টোপ দিচ্ছি, এইভাবে যদি 10 ওভার করা যেতে পারতো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই যে ফায়ারি বোলিংটা আমরা লাস্টে দেখতে পেয়েছি লাস্ট 30 মিনিটে, সেটা আরও আগে দেখতে পেয়ে যেতাম। কারণ ওই অবস্থা হয়েছে, তার কারণ কিন্তু কালকে আকাশদীপ যারা লাইভ দেখেছে তারা বুঝতে পারবে, একটা বল পা দিয়ে বাঁচাতে যায় এবং আর একটা পা দিয়ে বলটা লেগে বেরিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বল করে করে ওদের মাথা খারাপ হয়ে গেছে, আর ওরা মানে ফিল্ডিংয়ে যে বলটা হাত দিয়ে নিচু হতে হবে সে নিচু হওয়ার আর শরীরের রেস 3টে বোলার হলে আমি তো শুরু থেকে কতবার বলবো এই কথাটা, আমি তো মনে হয় 50 বার বলি,
তো মানে সেখানে তিনটে বলে, কিন্তু তাও আমি বলবো যে স্পিনারদেরকে বেশি ব্যাক করানো উল্টো হতে পারতো আমার মনে হয়। ঠিক আছে, আমার মনে হয় না যে হতে পারে মেবি, কিন্তু তাহলে আরো আগে আনতে হতো। যে সময় স্পিনারদের এনেছে ওই সময় আমি তো definitely বলছি আগে আনতে হতো। মানে 5 ওভার তাহলে ভাই ওরা আরো মারতো, আগে আনতে হতো, অনেক আগে আনতে হতো। তো সেইখানে একটা কোথাও আমার মনে হয় যে শুভমান গিলের একটু এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। ইয়াং ক্যাপ্টেন 2-2 করে ফিরেছে, আমরা অবশ্যই খুশি। স্পেশালি তুমি যদি গিলের কথা বলো, আমি আজকে যেটা দেখলাম গিলের প্রত্যেক বলে বলারের কাছে আসছে এফেক্টিভ। আমি বললাম তো কিছু জায়গায় খুব এফেক্টিভ। এই জিনিসটা আমার মনে হয় কালকেও একটু প্রয়োজন ছিল বোলারদের সাথে কি বারবার কথা বলো, একটু তাদেরকে চার্জ আপ করো। ঠিক আছে, যখন তুমি ম্যাচে আছো তখন তো সবাই চিল্লাচিল্লি করবে, তখন তো গোটা টিমই চিল্লাচিল্লি করবে, ক্রাউড তোমার সঙ্গে চিল্লামিল্লি করবে। যখন তুমি ম্যাচে নেই তখন ক্যাপ্টেনের আসল পরীক্ষা। সেই জায়গাগুলো শুভমান গিল আমি বলবো যে গিল ফার্স্ট বার গেছে এরকম ইনএক্সপিরিয়েন্স টিম নিয়ে, 2-2 করে এসছে, ইংল্যান্ড থেকে একটা ড্র সিরিজ করে আনা, এটাও ডিফিকাল্ট বিষয়। এবং আমি শেষ অবধি একটাই কথা বলবো, রোহিত শর্মা বিরাট কোহলি না থাকাতে কিছু প্রবলেম হয়নি, ভালোই হয়েছে। এবং এই টেস্ট সাইডটাকে দেখে আমার তো যথেষ্ট স্পেশালি আমি মানে স্পেশাল একটা ইয়ে দেবো হচ্ছে সিরাজ আমার মন জিতে নিয়েছে। মোহাম্মদ সিরাজ যত ওভার বল করেছে এবং কন্টিনিউ, মানে ওকে দেখে মনে হচ্ছে যে ও আরো করবো, আর যতক্ষণ না উইকেট পড়ছে আমি করে যাবো, এই মেন্টালিটি নিয়ে সিরাজ মানে মন জিতে নিয়েছে। ওর যে ওই একটা যে মিস, আমাকে কখনো মনে করেনি যে সিরাজ ওটা কেন করে ফেললো, ওটা ব্লান্ডার হয়ে গেছে। আমার কখনো মনে হয়নি, কারণ সিরাজ যে লেভেলে এফোর্ট দিয়েছে গোটা সিরিজ জুড়ে, অসাধারণ, অনবদ্য। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই গোটা সিরিজটাকে কেন্দ্র করে। কারণ আজকে আমরা শুধুমাত্র যে এই টেস্ট ম্যাচটা নিয়ে আলোচনা করছি তা নয়, গোটা সিরিজটা নিয়ে আলোচনা করেছি। এবং আমি এটাও বলবো, যারা পার্টিকুলারলি এই ম্যাচটা নিয়ে অনেক ডিটেলসে আলোচনা জানতে চান তাদের জন্য কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন লাইভে এসেছি, প্রায় প্রত্যেক দিন এসেছি, একদিন বাদ দিয়ে। এবং আজকেও আমরা রাতে লাইভে আসবো। কালকের লাইভে আমরা মানে কালকের ডে নিয়ে অনেক আজকে রাতেও আমরা আসবো আজকের ডেলি আলোচনা করার জন্য। লাইভে অনেক ডিটেইলসে আলোচনা, একদম প্রপার ডিটেইলসে আলোচনা। তাহলে ওখানে তো কমিউনিকেশন হয় না, আপনারা কমেন্ট করছেন, আমরা সেটাকে কিছু বলছি, তো ওখানে অনেক বেশি আলোচনাটা গড়ে ওঠে। এখানে তো একটা লিমিটেডের মধ্যে করতে হয়। তো যদি আলোচনা চান তাহলে লাইভে চলে আসবেন। থ্যাংক ইউ। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, বন্ধুদের সঙ্গে একটুখানি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমরা গ্রো করতে পারি। ক্রিকেট নিয়ে এরকম ভাবে আলোচনা করার চেষ্টা তো বাংলাতে খুব একটা নেই, আমরা করতে চাইছি। তো একটু যদি আপনারা মানে আর কি সাপোর্ট করেন, ডেফিনেটলি সেটা ভালো হয়। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। টাটা।